এই পর্বে আমরা দেখব পিকচার ফরম্যাটের কাজ। প্রথমে আমাদের ওয়ার্ড ফাইলটিতে একটি ইমেজ ইনসার্ট করে নিয়ে আসি। ইমেজ ইনসার্ট করে নিয়ে আসার পর প্রথমে আমরা ইমেজের লেআউটটি চেঞ্জ করে দেব ইন ফ্রন্ট অফ টেক্সট। তারপর এই ইমেজটিকে একটি ছোট করব। ছোট করার পর ইমেজটিকে একটি পজিশনে নিয়ে রাখার পরে আমরা এই ইমেজটিকে যখন একটি ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের মেন মেনুর যে সেকশন ওইখানে দেখবেন পিকচার ফরম্যাট নামে নতুন একটি মেনু চলে আসছে। আমরা এই পিকচার ফরম্যাটের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পিকচার স্টাইল, প্রথমে আমাদের কাজের সুবিধার্থে এই ছবিতে একটি পিকচার স্টাইল অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে এই স্টাইলটির উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটিতে এই স্টাইলটি অ্যাপ্লাই হয়ে যাবে। পিকচার ফরম্যাট মেনুর অধীনে এখান থেকে আজকে আমরা দেখব পিকচার বর্ডার। পিকচার বর্ডার ফিউচারটি ব্যবহার করে কোনো ছবির চারপাশে বর্ডার বা ফ্রেম যোগ করতে পারি। এই পিকচার বর্ডারের পাশে দেখুন একটি ড্রপডাউন আইকন আছে। আমরা এই ড্রপডাউন আইকনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমেই আছে থিম কালার্স। থিম কালার্স হলো অনেকগুলো রঙের সেট। এখান থেকে আমরা পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারি। থিম কালারের নিচে দেখুন এখানে অসংখ্য কালার রয়েছে। এই প্রত্যেকটি কালারের উপরে যখন আমি মাউস নিয়ে হোভার করব, যে কালারের উপরে মাউস নিয়ে আমি হোভার করতেছি সেই কালারের প্রিভিউ কিন্তু আমার ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজের বর্ডারে দেখা যাচ্ছে। এভাবে আপনি প্রত্যেকটি কালারের উপরে মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন কোন কালারটি কেমন লাগে, তাহলে কিন্তু আপনারা এর পার্থক্য বুঝতে পারবেন। ধরুন এখান থেকে আমার এই কালারটি ভালো লেগেছে, আমি যখন এই কালারটি আমার বর্ডারে অ্যাপ্লাই করতে চাইবো তখন এর উপরে একটি ক্লিক করব। তাহলেই কিন্তু আমার ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজের বর্ডারে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখুন স্ট্যান্ডার্ড কালার্স। স্ট্যান্ডার্ড কালারের নিচে দেখুন এখানে নির্দিষ্ট কিছু কালার রয়েছে। থিম কালারের নিচে যেমন অনেকগুলো কালার থাকতো, এখানে কিন্তু অনেকগুলো কালার নেই, এখানে নির্দিষ্ট কিছু কালার রয়েছে। স্ট্যান্ডার্ড যে কালারগুলো মোস্ট ইউজড হয় এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে থিম কালারের মতো একই পদ্ধতিতে এই কালারগুলো ব্যবহার করতে পারেন। ধরুন এখান থেকে আমার রেড কালারটি ভালো লেগেছে, আমি রেড কালার উপরে মাউস নিয়ে একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমার ইমেজের বর্ডারে এই রেড কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে রিসেন্ট কালার। আমার ওয়ার্ড ফাইলে কাজের প্রয়োজনে আমার ইমেজের বর্ডারে যে কালারগুলো অ্যাপ্লাই করেছি সেই কালারগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে এখান থেকে রিসেন্ট কালার উপরে ক্লিক করে কিন্তু আপনাদের ইমেজের বর্ডারে কালার অ্যাপ্লাই করতে পারেন, বা এখান থেকে রিসেন্ট কালারের নিচে যে কালারগুলো থাকবে এই কালারগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এর আগে এই কালারগুলো ব্যবহার করা হয়েছে। এগুলোই হচ্ছে রিসেন্ট কালার। তারপর নিচে দেখুন নো আউটলাইন। আমার ইমেজের বর্ডারে যে কালারগুলো রয়েছে আমি যদি সেই কালারটি অফ করে দিতে চাই বা কালার না চাই, আমি যখন এখান থেকে নো আউটলাইনের উপরে মাউস নিয়ে একটি ক্লিক করব, তাহলে দেখুন আমার ইমেজের বর্ডারে যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই, বর্ডারটিও কিন্তু নেই, চলে গেছে। আপনারা চাইলে এভাবে নো আউটলাইনের উপরে ক্লিক করে বর্ডার হাইড করে দিয়ে কালারটি অফ করে দিতে পারেন। আপনি যখন আবার যে কোনো কালার দিতে চাইবেন তাহলে এর উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু বর্ডারে কালারটি চলে আসবে। তারপর নিচে দেখুন মোর আউটলাইন কালার। আপনি যদি আউটলাইনে আরো কোনো কালার চান সেক্ষেত্রে আপনি মোর আউটলাইনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে স্ট্যান্ডার্ড কালারের নিচে দেখুন একটি কালার প্যালেট চলে আসছে। এখানে অনেকগুলো কালার সাজানো রয়েছে। আপনি প্রত্যেকটি কালার উপরে যখন ক্লিক করবেন এখানে যে বক্সটি রয়েছে বক্সের উপরের অংশে, অর্থাৎ এখান থেকে আমি যে কালারই সিলেক্ট করব সেই কালারটি কিন্তু বক্সের উপরের অংশে দেখাবে। আর নিচের অংশে দেখুন কারেন্ট কালার। আমার ইমেজের বর্ডারে যে কালারটি রয়েছে অর্থাৎ আগে দেয়া ছিল সেই কালারটি কিন্তু এখানে দেখাবে, কারেন্ট কালার। আর এখান থেকে আমি যে কালারের উপরে ক্লিক করব সেই কালারটি কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ নিউ এর নিচে। এই বক্সটি দুইটি ভাগে বিভক্ত, নিচের অংশে থাকবে কারেন্ট কালার আর উপরের অংশে থাকবে নিউ কালার। আপনারা এখানে ক্লিক করে কালারের প্রিভিউ দেখে কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ধরুন এখান থেকে এই কালারটি আমার ভালো লেগেছে, আমি যখন এখন ওকেতে প্রেস করব তাহলে কিন্তু আমার ইমেজের বর্ডারে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখানে দেখুন ট্রান্সপারেন্সি। আপনি চাইলে ইমেজের বর্ডারে যে কালারটি ব্যবহার করেছেন তার ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারেন এবং বাড়িয়ে দিতে পারেন।
আপনি যখন এখান থেকে ট্রান্সপারেন্সি কমাতে চাইবেন তাহলে নিচে যে স্ক্রল বারটি রয়েছে এটিতে ক্লিক করে আপনি যখন রাইট সাইডে নিয়ে যাবেন, এখন যখন ওকেতে প্রেস করবেন তাহলে দেখুন ইমেজের বর্ডারের ট্রান্সপারেন্সি কিন্তু কমে গেছে। আপনারা যখন আবার এখান থেকে লেফট সাইডের দিকে স্ক্রল বারটি নিয়ে যাবেন তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি বাড়তে থাকবে। এখন যখন ওকেতে প্রেস করবেন তাহলে দেখুন আমার ইমেজের বর্ডারের যে কালারটি সেটি কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ অ্যাকচুয়াল কালারের দিকে ধাবিত হচ্ছে। আপনারা চাইলে এভাবে ট্রান্সপারেন্সি কমাতে পারেন এবং বাড়াতে পারেন। স্ট্যান্ডার্ড ট্যাবের পাশে দেখুন আরেকটি ট্যাব রয়েছে, সেটি হচ্ছে কাস্টম। কাস্টমের নিচে দেখুন একটি কালার বক্স রয়েছে। এই কালার বক্সের আপনি যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গার কালার কিন্তু আপনার এই বক্সের উপরের অংশে দেখাবে, আর নিচের অংশে কারেন্ট কালার। এই কালারটি কিন্তু আপনার ইমেজের বর্ডারের যে কালারটি আগে থেকে দেওয়া ছিল সেই কালারটি কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে দেখুন একটি হরিজন্টাল লাইন, লাইনের পাশে দেখুন একটি তীর চিহ্নের মতো রয়েছে। আপনি এটিকে উপরের দিকে নিতে পারেন, আবার নিচের দিকে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু কালারের অনেক পরিবর্তন দেখতে পাবেন। নিচে দেখুন কালার মোড, পাশে দেখুন একটি বক্স রয়েছে, বক্সের মধ্যে একটি ড্রপডাউন আইকন রয়েছে। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে এখানে RGB এবং HSL এখানে দুইটি কালার মোড দেখতে পাবেন। এই দুইটি হচ্ছে কালার মোড। আপনারা চাইলে দুইটি কালার মোডই চেঞ্জ করে দেখতে পারেন। RGB এর মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এখানে দেখুন রেডের পাশে যে বক্সটি রয়েছে এখানে রেডের ভ্যালু হচ্ছে 175, তারপর গ্রিনের ভ্যালু হচ্ছে 167, তারপর ব্লুর ভ্যালু হচ্ছে 67। আপনারা চাইলে কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। এখানে মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ড থেকে আপনারা যে কোনো ভ্যালু এখানে বসাতে পারেন। বায়ার পাশে যে দুইটি আইকন রয়েছে, উপরের আইকনে ক্লিক করবেন, আপার আইকনে যখন ক্লিক করবেন তাহলে এর ভ্যালু বাড়তে থাকবে, নিচের আইকনে ক্লিক করবেন তাহলে এর ভ্যালু কিন্তু কমতে থাকবে। এর নিচে দেখুন হ্যাক্স। আপনি যখন কোনো কালার কোড, হ্যাক্সা কোড জানা থাকবে বা নেট থেকে আপনি কপি করে নিয়ে এসে এখানে বসাতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বসাতে পারেন। ধরুন আমি গুগল ক্রোমে গেলাম, ক্রোমে গিয়ে আমার কাছে এই কালারটি ভালো লেগেছে, এই কালারের হ্যাক্সা কোডটি আমি কপি করব। কপি করার পরে আমি যখন ওয়ার্ড ফাইলে চলে আসব, এখান থেকে এই হ্যাক্সা কোড এই বক্সের মধ্যে আমি ডাবল ক্লিক করব, তাহলে দেখুন আমার হ্যাশট্যাগ বাদে কালার কোডটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যখন এখন কন্ট্রোল বি প্রেস করব, বি প্রেস করার পর এখন যখন ওকেতে প্রেস করব, তাহলে দেখুন আমার ইমেজের বর্ডারে যে কালার কোডটি কপি করে দিয়েছি সেটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এর নিচে দেখুন উইডের মানে হচ্ছে আমাদের ইমেজের বর্ডারের যে উইড সেটি কিন্তু এখান থেকে আপনারা নির্ধারণ করে দিতে পারেন। উইডের উপরে যখন আপনি মাউস নিয়ে হভার করবেন, রাইট সাইডে দেখুন এমন একটি উইন্ডো ওপেন হবে। আপনি যখন প্রথমটির উপরে মাউস নিয়ে হভার করবেন তাহলে দেখুন আপনার ইমেজের বর্ডারের উইড কিন্তু ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ একেবারে ছোট দেখা যাচ্ছে না। এভাবে প্রত্যেকটি উইডের উপর যখন আপনি মাউস নিয়ে হভার করবেন তাহলে তার প্রিভিউ কিন্তু ইমেজের বর্ডারে দেখতে পাবেন। যদি এখান থেকে আপনার কোনো উইড ভালো লাগে তাহলে এর উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি চান যে না এই উইড আপনার কাছে পছন্দ হয় না, আপনি কাস্টম কোনো উইড ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এই উইডের নিচে দেখবেন মোর লাইন্স, এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে ফরম্যাট পিকচার এটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখুন কালারের পাশে দেখুন একটি বক্স রয়েছে, এটিতে ক্লিক করে আপনি যে কোনো কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন আমার বর্ডারের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে ট্রান্সপারেন্সি কমাতে পারবেন, তারপর বাড়িয়ে দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে যখন ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতেছি তখন কিন্তু ট্রান্সপারেন্সি স্পষ্টতা বৃদ্ধি পাচ্ছে, আবার আপনি যখন কমিয়ে দিবেন তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি স্পষ্টতা কমে যাবে। তারপর হচ্ছে উইড রাইট সাইডে দেখুন একটি বক্স চলে আসছে, এখানে আপনি ক্লিক করে মাউস দিয়ে আপনি সিলেক্ট করে যখন এখান থেকে যে কোনো সংখ্যা বসিয়ে দিবেন, ধরুন আমি এখান থেকে 15 দিলাম, তাহলে আমার ইমেজের উইড কিন্তু 15 হয়ে গেছে। এর পাশে দেখুন একটি আপার এরো আছে, একটা ডাউন এরো আছে। আপনি এই দুইটাতে ক্লিক করে কিন্তু বর্ডারের উইড বাড়াতে পারেন এবং কমাতে পারেন। তারপর এর নিচে আছে দেখুন স্কেচ স্টাইল। এই বক্সটিতে যখন আপনি একটি ক্লিক করবেন এখানে আপনার বর্ডারের স্কেচ স্টাইল চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এর উপরে একটি ক্লিক করলাম, দেখুন আমার ইমেজের বর্ডারে যে স্কেচ স্টাইলটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি আবার এই স্কেচ স্টাইল স্ট্রেট লাইন চান তাহলে প্রথমটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এর নিচে দেখুন কম্পাউন্ড টাইপ, এই বক্সটিতে যখন একটি ক্লিক করবেন আপনার
ইমেজের বর্ডারে কম্পাউন্ড টাইপ কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরুন এখান থেকে আমি সর্বশেষ যে কম্পাউন্ড টাইপটি আছে এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার ইমেজের বর্ডারটি কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমি কম্পাউন্ড টাইপ চেঞ্জ করে দিয়েছি। যদি আপনারা চান তাহলে ব্যবহার করতে পারেন, আর যদি না চান তাহলে স্ট্রেট লাইনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি পূর্বের অবস্থায় অর্থাৎ প্রথমটিতে ক্লিক করলে প্রথম যেমন ছিল তেমন কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে ড্যাশ টাইপ। আপনার ইমেজের বর্ডারটি যদি ড্যাশ টাইপ আকারে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দিতে পারেন। এই যে এখানে যখন আমি একটি ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে অসংখ্য ড্যাশ টাইপ রয়েছে। আমি যখন এই ড্যাশ টাইপটিতে একটি ক্লিক করব, দেখুন আমার ইমেজের বর্ডারে যে ড্যাশ টাইপটি কিন্তু এইভাবে চলে আসছে। আপনারা এখানে ক্লিক করে আপনারা আরেকটি ড্যাশ টাইপ দিতে পারেন, এখান থেকে অন্য যে কোনো ড্যাশ টাইপ আপনারা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু এইভাবে চলে আসবে। তারপর এর নিচে দেখুন ক্যাপ টাইপ। আপনি ক্যাপ টাইপ থেকে যখন এটিকে রাউন্ড করে দিবেন তাহলে দেখুন আমার ইমেজের বর্ডারে যে ড্যাশ টাইপটি ছিল সেটি কিন্তু রাউন্ড হয়ে গেছে। আপনি এখান থেকে যখন আবার এটিকে ফ্ল্যাট করে দিবেন তাহলে কিন্তু এর মধ্যে আরেকটু পরিবর্তন চলে আসবে। আপনারা প্রত্যেকটি এইভাবে চেঞ্জ করে দেখতে পারেন, তাহলে কিন্তু এর পার্থক্যটি সহজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে জয়েন্ট টাইপ। জয়েন্ট টাইপ অপশনটি বোঝার জন্য আমি এখান থেকে জয়েন্ট টাইপের উপরে ক্লিক করে আপনি যখন বেবলের উপরে ক্লিক করবেন তাহলে দেখুন আমার ইমেজের বর্ডারের যে ড্যাশ লাইনটি ছিল সেটিতে কিন্তু একটু পরিবর্তন চলে আসছে। আপনারা যখন এখান থেকে মিটার করে দিবেন তাহলে দেখুন এখানে আরেক রকম পরিবর্তন চলে আসছে। এটি বোঝার জন্য আমরা ড্যাশ টাইপ থেকে এটিকে স্ট্রেট লাইন করে দিব। এখন যখন এখান থেকে আমরা রাউন্ড করে দিব তাহলে দেখুন আমার ইমেজের বর্ডারের যে স্কোয়ার ছিল সেটি কিন্তু এখন রাউন্ড হয়ে গেছে, কর্নারগুলো কিন্তু একটু রাউন্ড আকারে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যখন বেবল করে দিবেন তাহলে কিন্তু এটিতে আরেকটু পরিবর্তন চলে আসবে। আপনি যখন এখান থেকে মিটার করে দিবেন তাহলে কিন্তু এটি আরেক রকম পরিবর্তন চলে আসবে। আপনারা চাইলে এভাবে প্রত্যেকটি অপশন ব্যবহার করে তার পার্থক্য কিন্তু বুঝতে পারেন। এখন আমি এখান থেকে ফরম্যাট পিকচারটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখুন স্কেচড। আমি ওইখান থেকে যেভাবে স্কেচড পরিবর্তন করেছি আপনারা ঠিক এইভাবেই এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে ড্যাশ। আপনারা চাইলে এখান থেকে ড্যাশ লাইনও কিন্তু পরিবর্তন করতে পারবেন। যদি আপনারা উইড থেকে মোর আউটলাইনের এই ফরম্যাট পিকচার থেকে এই অপশনগুলো বুঝে থাকেন তাহলে এখান থেকে আপনারা ক্যাস্ট এবং ড্যাশ লাইন সহজেই বুঝে যাবেন। এখন আমরা দেখব পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্ট হলো এটি ব্যবহার করে আমরা ছবিতে বিভিন্ন ধরনের ভিজুয়াল ইফেক্ট প্রয়োগ করতে পারি যা ছবির আকর্ষণীয়তা বৃদ্ধি করে। পিকচার ইফেক্টের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এটিতে একটি ক্লিক করব তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে প্রিসেট। প্রিসেটের মানে হচ্ছে এটি পূর্ব নির্ধারিত সেটিংস বা ডিজাইনের সমন্বয়ে গঠিত যা আগে থেকে তৈরি করা থাকে। আমরা চাইলে সহজে তা ব্যবহার করতে পারি। এই প্রিসেটের রাইট সাইডে দেখুন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে নিচে দেখুন প্রিসেট। আমাদের ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজের মধ্যে এখান থেকে আমরা এই প্রিসেটগুলো ব্যবহার করতে পারবো। এই প্রিসেটের উপরে যখন আমরা মাউস নিয়ে হোভার করব তার প্রিভিউ কিন্তু ইমেজটিতে দেখতে পাবো। এভাবে প্রত্যেকটি প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন। যে প্রিসেটটি ভালো লাগবে সেই প্রিসেটের উপরে মাউস নিয়ে একটি ক্লিক করবেন, তাহলেই কিন্তু এই প্রিসেটটি ইমেজটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যে প্রিসেটটি ব্যবহার করেছি, ধরুন এখন আমি চাচ্ছি যে এই প্রিসেটটি আমার দরকার নেই যেটি ব্যবহার করেছি, তাহলে এটি বন্ধ করব কিভাবে? সেক্ষেত্রে আমরা উপরে দেখুন নো প্রিসেট, এখানে যে আইকনটি আছে বা নান, এর উপরে যখন আমরা মাউস নিয়ে হোভার করতেছি এখানে আসছে নান। আমরা যখন নানের উপর একটি ক্লিক করব আমার ইমেজটিতে কিন্তু এখন কোনো ধরনের প্রিসেট নেই, অর্থাৎ আমি বন্ধ করে দিয়েছি। তারপর হচ্ছে শ্যাডো। শ্যাডো হলো এটি একটি ফরম্যাটিং ফিচার যা টেক্সট, ইমেজ এর আকার অন্যান্য অবজেক্টের পেছনে ছায়া যোগ করে। এর মাধ্যমে আমরা ডকুমেন্টের উপাদানগুলোকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। আমরা যখন শ্যাডোর উপরে মাউস নিয়ে হোভার করব, রাইট সাইডে দেখুন এমন একটি উইন্ডো ওপেন হবে। নিচে দেখুন আউটার, অর্থাৎ আমার ইমেজের বাহিরের দিকে যদি কোনো ধরনের শ্যাডো দিতে চাই সেক্ষেত্রে আমরা আউটার শ্যাডো ব্যবহার করব। আমরা যখন আউটার শ্যাডোর নিচে যে প্রিসেটগুলো আছে প্রত্যেকটি প্রিসেটের উপর মাউস নিয়ে হোভার করবেন, তাহলে এখানে প্রিসেটগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে তার প্রিভিউ কিন্তু ইমেজটিতে দেখতে পাবেন। ধরুন এখান থেকে আমি এই প্রিসেটটি ব্যবহার করলাম। এখন যখন আমি ওকেতে প্রেস করব তাহলে দেখুন
আমার ইমেজটিতে কিন্তু এখন আউটার শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখানে দেখুন ইনার, অর্থাৎ আমার ইমেজের ভিতরের দিকে যদি কোনো শ্যাডো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ইনার শ্যাডোগুলো ব্যবহার করব। ইনার শ্যাডোর নিচে দেখুন অনেকগুলো প্রিসেট রয়েছে। এখানে প্রত্যেকটি প্রিসেটের উপরে আপনি মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন। যে প্রিসেটটি আপনাদের ভালো লাগবে সেটির উপরে একটি ক্লিক করলে সেই প্রিসেটটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি যখন এটিতে একটি ক্লিক করব তাহলে দেখুন আমার ইমেজটিতে কিন্তু ইনার শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে নিচে দেখুন পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল ইফেক্ট যা ছবি, টেক্সট বা শেপের ত্রিমাত্রিক 3D ইফেক্ট যোগ করা যায়। এখানে দেখুন পার্সপেক্টিভের নিচে যে ইফেক্টগুলো রয়েছে প্রত্যেকটি প্রিসেটের উপরে যখন আপনি মাউস নিয়ে হোভার করবেন তার প্রিভিউ কিন্তু ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজে দেখতে পাবেন। দেখুন এখানে এই প্রিসেটটি হচ্ছে এমন মনে হচ্ছে যে আমার ইমেজটি দাঁড়ানো অবস্থায় রয়েছে, এই ইমেজটির ছায়া পিছনের দিকে পড়ে আছে। ধরুন এখান থেকে আমি এই প্রিসেটটি ব্যবহার করব, এজন্য আমি এই প্রিসেটের উপরে একটি ক্লিক করব, তাহলে দেখুন আমার এই প্রিসেটটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর নিচে দেখুন শ্যাডো অপশন। আপনি যখন শ্যাডো অপশনের উপরে ক্লিক করবেন তাহলে এখানে ফরম্যাটিং পিকচার এই ট্যাবটি কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমে আছে শ্যাডো, শ্যাডোর নিচে দেখুন প্রিসেট, প্রিসেটের রাইট সাইডে দেখুন একটি বক্স রয়েছে, এটিতে যখন একটি ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি আউটার শ্যাডো ব্যবহার করতে পারবেন, ইনার শ্যাডো ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে পার্সপেক্টিভ যে প্রিসেটগুলো রয়েছে সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে কালার, আপনারা এখান থেকে চাইলে কালারও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। আমার ইমেজের শ্যাডোতে যে কালারটি ব্যবহার করেছি সেটি কিন্তু আপনারা এখান থেকে চাইলে কালারে গিয়ে সেটি চেঞ্জ করে দিতে পারেন। এখানে গিয়ে আপনারা থিম কালার্স, এখানে যে কালারগুলো রয়েছে এখান থেকে এই কালারগুলো ব্যবহার করতে পারেন। তারপর নিচে আছে স্ট্যান্ডার্ড কালার, এখান থেকে স্ট্যান্ডার্ড যে কালারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে মোর কালারে ক্লিক করে এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড যে কালার প্যালেটগুলো রয়েছে এখান থেকে এই কালারগুলো ব্যবহার করতে পারেন। চাইলে ট্রান্সপারেন্সি কমাতে পারেন, বাড়াতে পারেন। এর পাশে দেখুন কাস্টম, আপনি কাস্টমে ক্লিক করে এই কালার বক্স থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিয়ে ওকেতে যখন প্রেস করবেন তাহলে কিন্তু সেই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখান থেকে রেড কালারটি দিলাম। তারপর দেখুন ট্রান্সপারেন্সি, আপনি এখান থেকে চাইলে ট্রান্সপারেন্সি কমাতে পারবেন এবং বাড়িয়ে দিতে পারবেন, বা এর ঘনত্ব আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এর নিচে দেখুন সাইজ, আপনি এই শ্যাডোর সাইজ কেমন রাখতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। আপনি যখন এখান থেকে এর সাইজ কমিয়ে দিবেন তাহলে দেখুন এই শ্যাডোটি কিন্তু ছোট হয়ে আমার ইমেজের পিছনে চলে গেছে, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটিকে বাড়িয়ে দিবেন, যতটুকু দরকার ততটুকু রাখবেন। এর নিচে দেখুন ব্লার, আপনি যখন ব্লার বাড়িয়ে দিবেন তাহলে দেখুন আমার পিছনের যে শ্যাডোটি ছিল সেটি কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনি এটিকে ব্লার কমিয়ে দিবেন তাহলে কিন্তু যে শ্যাডোটি এটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। মূলত শ্যাডো কিন্তু একেবারে স্পষ্ট থাকে না, অনেক ক্ষেত্রেই এটি ব্লার থাকে। তারপর এখানে দেখুন অ্যাঙ্গেল, এখান থেকে আপনি চাইলে অ্যাঙ্গেল কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, যত ডিগ্রি চান তত ডিগ্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে নিচে দেখুন ডিস্টেন্স, এই শ্যাডোটি আপনি কতটুকু ডিস্টেন্সে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। আপনার ডিস্টেন্সের ঘরে যখন এটিকে কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন বা আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি যখন এটিকে বাড়িয়ে দিবেন তাহলে দেখুন আমার ইমেজ থেকে শ্যাডোটি কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। আপনি যখন এটিকে আবার কমিয়ে দিবেন তাহলে কিন্তু এটি কাছাকাছি চলে আসবে। আমরা যে কোনো শ্যাডো ব্যবহার করার পরে আমরা যখন শ্যাডোটি আর না চাইবো বা বন্ধ করে দিতে চাইবো সেক্ষেত্রে আমরা নো শ্যাডোর উপরে যখন একটি ক্লিক করব তাহলে দেখুন আমার ইমেজটিতে যে শ্যাডোটি ব্যবহার করেছিলাম সেটি কিন্তু এখন আর নেই, বন্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে শ্যাডো দিতে পারেন, আবার এটিকে বন্ধ করে দিতে পারেন। তারপর হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন হলো ফরম্যাটিং ইফেক্ট যা পিকচার, শেপ বা টেক্সট বা অন্যান্য অবজেক্টের নিচে প্রতিফলন ঘটে। কোনো অবজেক্টের প্রতিফলন ঘটাকে রিফ্লেকশন বলে। আমরা যখন রিফ্লেকশনের উপর মাউস নিয়ে হোভার করব আর রাইট সাইড এমন একটি উইন্ডো ওপেন হবে, নিচে দেখুন রিফ্লেকশন ভেরিয়েশন, অর্থাৎ আমরা যে ইমেজটিতে রিফ্লেকশন তৈরি করতে চাচ্ছি তার কিছু ভেরিয়েশন নিচে দেয়া আছে। আমরা চাইলে প্রত্যেকটি ভেরিয়েশনের উপরে মাউস নিয়ে হোভার করে তার প্রিভিউ কিন্তু দেখতে পারি। এখানে দেখুন প্রথম যে ভেরিয়েশনটি রয়েছে এটিতে যখন ক্লিক করব তার রিফ্লেকশন কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এটি, তারপর হচ্ছে ধরুন এখান থেকে এই রিফ্লেকশনটি আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি এর উপর একটি ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার যে ছবিটি এর প্রত্যেক ছবি কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে নিচে তার প্রতিফলন ঘটতেছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু নিচের যে রিফ্লেকশনটি এটি কিন্তু এডিট করতে পারবো না। আমরা যদি এটাকে নিজের মতো করে এডিট করতে চাই বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে চাই
সেক্ষেত্রে আমরা রিফ্লেকশনে যাব। রিফ্লেকশন থেকে আমরা রিফ্লেকশন অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট পিকচার ট্যাবটি ওপেন হবে। এখান থেকে আমরা রিফ্লেকশনে যাব। রিফ্লেকশনের নিচে দেখুন প্রিসেট, এখান থেকে আমরা রিফ্লেকশনে বিভিন্ন প্রিসেট ব্যবহার করতে পারবো। তারপরে এখানে দেখুন ট্রান্সপারেন্সি, আপনি চাইলে রিফ্লেকশনের ট্রান্সপারেন্সি যখন কমিয়ে দিবেন তাহলে কিন্তু নিচের যে রিফ্লেকশন এটি স্পষ্টতা বৃদ্ধি পাবে। তারপর আপনি যখন এটিকে বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু স্পষ্টতা কমে যাবে, মনে হচ্ছে গোলাটে গোলাটে তার প্রতিফলন কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আপনি সাইজ কমিয়ে দিতে পারেন, তারপর বাড়িয়ে দিতে পারেন রিফ্লেকশনটি সাইজ কেমন হবে। তারপর এখান থেকে রিফ্লেকশনটি আপনি ব্লার করে দিতে চাইলে এটিকে বাড়িয়ে দিবেন, আর একটু স্পষ্ট রাখতে চাইলে এটিকে একটু কমিয়ে দিবেন। এটি আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ডিস্টেন্স, আপনার রিফ্লেকশনটি কতটুকু ডিস্টেন্সে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ডিস্টেন্সটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যখন আমি এটি বাড়িয়ে দিচ্ছি দেখুন আমার রিফ্লেকশনের দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। যে কোনো রিফ্লেকশন ব্যবহার করার পরে যদি আপনারা এই রিফ্লেকশনটি আর না চান সেক্ষেত্রে আপনারা নো রিফ্লেকশনের উপরে ক্লিক করবেন। তাহলে দেখুন এখানে কিন্তু আর কোনো ধরনের রিফ্লেকশন ইফেক্ট নেই। তারপর হচ্ছে কি গ্লো। গ্লো হলো ফরম্যাটিং ইফেক্ট যা টেক্সট, ইমেজ, শেপ এর চারপাশে উজ্জ্বলতা বা আলোকিত প্রভাব তৈরি করে। আমি যখন গ্লোর উপরে মাউস নিয়ে হোভার করবো রাইট সাইডে এমন একটি উইন্ডো ওপেন হবে। নিচে দেখুন গ্লো ভেরিয়েশন। আমার ইমেজের নিচের বা বর্ডারের চারদিকে আমি যখন এর উজ্জ্বলতা বা স্পষ্টতা বৃদ্ধি করতে চাইবো সেক্ষেত্রে এই ভেরিয়েশনের উপরে মাউস নিয়ে হোভার করে দেখতে পারি এই ভেরিয়েশনগুলো কেমন। এই প্রত্যেকটি ভেরিয়েশনের উপরে আপনি মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন। এখানে যে ভেরিয়েশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন না, যেভাবে দেওয়া আছে আপনারা সেইভাবে ব্যবহার করতে হবে। ধরুন এখান থেকে আমার এই ভেরিয়েশনটি ভালো লেগেছে, আমি যখন এর উপর একটি ক্লিক করব তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে কিন্তু এই ভেরিয়েশনটি এডিট করতে পারবো না। যদি আপনারা কাস্টম কোনো ভেরিয়েশন চান সেক্ষেত্রে আপনারা এই গ্লো অপশন থেকে কাস্টম ভেরিয়েশন অ্যাড করতে পারবেন। এর আগে দেখুন মোর গ্লো কালার, এখান থেকে আপনারা চাইলে গ্লোর যে কালার সেটি কিন্তু থিম কালার থেকেও চেঞ্জ করে দিতে পারেন, অথবা স্ট্যান্ডার্ড যে কালারগুলো রয়েছে সেখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যখন মোর কালারের উপরে ক্লিক করবেন এখান থেকে স্ট্যান্ডার্ড যে কালার প্যালেটগুলো রয়েছে এখান থেকে সিলেক্ট করে যখন ওকেতে দিবেন তাহলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। অথবা কাস্টমের উপরে ক্লিক করে এই কালার বক্স থেকে আপনারা সিলেক্ট করে যখন ওকেতে প্রেস করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা আপনাদের নেট থেকে যদি কোনো হ্যাক্সা কোড, কালার কোড যদি জানা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলে যখন ওকেতে প্রেস করবেন তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখানে দেখুন গ্লো অপশন, আপনি যখন গ্লো অপশনের উপরে ক্লিক করবেন ফরম্যাট পিকচার ট্যাবটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন গ্লোর পাশে দেখুন একটি বক্স রয়েছে, এটিতে ক্লিক করে আপনারা গ্লোর বিভিন্ন ভেরিয়েশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে কালার, আপনারা চাইলে গ্লোর কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে রেড কালার দিয়েছি, গ্লোর কালার কিন্তু রেড হয়ে গেছে। তারপর হচ্ছে সাইজ, আপনি এখান থেকে কেমন সাইজ দিতে চাচ্ছেন, দেখুন আমি এখান থেকে সাইজ বাড়িয়ে দিচ্ছি, গ্লোর সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যখন এটি কমিয়ে দিবেন তাহলে কিন্তু কমে যাবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, আপনারা চাইলে এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন। গ্লো ব্যবহার করার পরে আপনারা যদি গ্লো প্রিসেটটি না চান সেক্ষেত্রে আপনারা নো গ্লোর উপরে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু গ্লো রিলেটেড কোনো ধরনের প্রিসেট থাকবে না, বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে সফট এজড হলো ফরম্যাটিং ইফেক্ট যা ছবি বা শেপের প্রান্তগুলোকে স্বচ্ছ বা ঝাপসা করে তোলে। আমরা যখন সফট এজডের উপরে মাউস নিয়ে ক্লিক করব এর রাইট সাইডে এমন একটি উইন্ডো ওপেন হবে, নিচে দেখুন সফট এজড ভেরিয়েশন। আমাদের ইমেজটিতে সফট এজড ভেরিয়েশন যখন অ্যাপ্লাই করতে চাইবো এখানে দেখুন অনেকগুলো প্রিসেট রয়েছে, প্রত্যেকটি প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন। যে প্রিসেটটি আপনাদের ভালো লাগবে সেই প্রিসেটের উপরে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এর নিচে দেখুন সফট এজড অপশন, আপনারা যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে ফরম্যাট পিকচার যে ট্যাবটি এটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে মাউস স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন সফট এজড। এখানে দেখুন প্রথমে আছে প্রিসেট, আপনারা চাইলে এখান থেকে প্রিসেট চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা সাইজ বাড়িয়ে দিতে পারেন এবং কমিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এভাবে সফট এজ অপশনগুলো ব্যবহার করতে পারেন। আপনারা যখন সফট এজ প্রিসেটগুলো ব্যবহার করবেন, ব্যবহার করার পরে এটি না চাইবেন বা বন্ধ করে দিতে চাইবেন সেক্ষেত্রে আপনারা নো সফট এজডের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে কি বেবেল হচ্ছে ফরম্যাটিং ইফেক্ট যা ছবি, টেক্সট কিংবা শেপের প্রান্তগুলোকে ত্রিমাত্রিক 3D প্রভাব তৈরি করে থাকে। আমি যখন বেবেলের উপরে ক্লিক করব
তখন রাইট সাইডে এমন একটি উইন্ডো ওপেন হবে। নিচে দেখুন ব্যাবলের অনেকগুলো প্রিসেট রয়েছে। প্রত্যেকটি প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করলে তার প্রিভিউ দেখতে পাবো। যে প্রিসেটটি আমার ভালো লাগবে সেই প্রিসেটের উপর একটি ক্লিক করলে সেটি কিন্তু আমার ইমেজটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এর নিচে দেখুন 3D অপশন। আপনি যখন 3D অপশনের উপরে ক্লিক করবেন, এখান থেকে দেখুন ফরম্যাট পিকচার যে ট্যাবটি এটি ওপেন হয়ে যাবে। এগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রথমে আছে টপ বেভেল। এখান থেকে আপনারা উইড বাড়িয়ে দিতে পারেন, তারপর উইড এখান থেকে কমিয়ে দিতে পারেন, হাইট বাড়িয়ে দিতে পারেন, তারপর হাইট কমিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে বটম বেভেল। এখান থেকে আপনাকে উইড বাড়িয়ে দিতে পারেন, হাইট কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। চাইলে আপনারা এইভাবে বেভেলটি কিন্তু এডিট করতে পারেন। আপনি যে কোনো বেভেল ব্যবহার করার পরে যখন এটি না চাইবেন বা বন্ধ করে দিতে চাইবেন, সেক্ষেত্রে আপনি নো বেভেলের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। তারপর দেখুন 3D রোটেশন। 3D রোটেশনের উপরে যখন আপনি মাউস নিয়ে হোভার করবেন আর রাইট সাইডে এমন উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে প্যারালেল রিলেটেড যে প্রিসেটগুলো সেটি কিন্তু এখানে দেয়া আছে। তারপর হচ্ছে পার্সপেক্টিভ রিলেটেড যে প্রিসেটগুলো এখানে দেয়া আছে। তারপর হচ্ছে কি অবলিক রিলেটেড যে প্রিসেটগুলো এখানে কিন্তু সেগুলো দেয়া আছে। এই প্রত্যেকটি প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করে তার প্রিভিউ কিন্তু দেখতে পারেন। ধরুন এখান থেকে আমার প্রিসেটটি ভালো লেগেছে, আমি এর উপরে একটি ক্লিক করব। এই প্রিসেট কিন্তু আমার ইমেজটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর নিচে দেখুন 3D রোটেশন অপশন। আপনারা যখন 3D রোটেশন অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে ফরম্যাট পিকচার যে ট্যাবটি এটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা 3D রোটেশন চেঞ্জ করতে পারবেন। প্রথমে আছে প্রিসেট। এখান থেকে প্যারালেল, তারপর হচ্ছে পার্সপেক্টিভ, যে কোনো প্রিসেট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর নিচে দেখুন এক্স রোটেশন। এখানে ক্লিক করে আপনি কিন্তু ছবির যে এক্স রোটেশন সেটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ওয়াই রোটেশন। আপনারা চাইলে এটিকে ওয়াই রোটেশন করতে পারবেন এবং নিচের দিকে দিলে কমাতে পারবেন। তারপর হচ্ছে জেড রোটেশন, এটিকেও কিন্তু আপনারা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তারপর হচ্ছে কি পার্সপেক্টিভ। এখান থেকে আপনারা চাইলে কত ডিগ্রি দিতে চান সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। দেখুন আমি এখান থেকে এটিকে বাড়িয়ে দিলে এটি বাড়তেছে, এটি যখন কমিয়ে দেবো তাহলে কিন্তু এটি কমতেছে। আমরা এখানে 3D রোটেশনে যা যা ব্যবহার করেছি, এটিকে যদি আমরা রিসেট করে দিতে চাই, যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমরা রিসেটের উপরে ক্লিক করব। তাহলে দেখুন পিকচারটি কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে। আপনারা চাইলে এভাবে 3D রোটেশনে যে কোনো প্রিসেট ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার পরে এটিকে যখন বন্ধ করে দিতে চাইবেন, নো রোটেশনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা দেখব পিকচার লেআউট ফিউচারটি ব্যবহার করে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা ছবিকে স্মার্ট আর্ট গ্রাফিক্সে রূপান্তর করতে পারি, যা ছবির আকর্ষণীয়তা বৃদ্ধি করে। পিকচার লেআউটের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এটিতে একটি ক্লিক করব, তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর ভিতরে সবগুলাই হচ্ছে পিকচার লেআউট। এখানে প্রত্যেকটি হচ্ছে এক একটি লেআউট। এখান থেকে আপনারা সবগুলো লেআউটের প্রিভিউ দেখতে পাবেন। যে লেআউটটি আপনাদের ভালো লাগবে সেই লেআউটটি অ্যাক্টিভ করার জন্য তার উপরে মাউস নিয়ে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এই লেআউটটি অ্যাক্টিভ করার আগে আমার মেন মেনুতে এখন কিন্তু পিকচার ফরম্যাট এই মেনুটি শো করতেছে। আমি যখন যে কোনো একটি লেআউটের উপর ক্লিক করব, তাহলে দেখুন পিকচার ফরম্যাট যে মেনুটি সেটি কিন্তু চলে গেছে, অর্থাৎ হাইড হয়ে গেছে। এখন কিন্তু দুইটি নতুন মেনু চলে আসছে, একটি হচ্ছে স্মার্ট আর্ট ডিজাইন আর একটি হচ্ছে কি ফরম্যাট। স্মার্ট আর্ট ডিজাইন এর নিচে দেখুন লেআউট। আমি কিন্তু এই লেআউটটি অ্যাক্টিভ করেছি, সেজন্য এই লেআউটটি সিলেক্ট হয়ে আছে। এই লেআউটটিতে আমি কিভাবে টেক্সট বা ইমেজ অ্যাড করব, এই লেআউটটি যে পজিশনে অর্থাৎ যে স্ট্রাকচারে সাজানো, এইভাবে আমি কিভাবে এটি তৈরি করব। এটি তৈরি করার জন্য প্রথমেই আমি ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দুইটি পদ্ধতিতে আমি ইমেজ বা টেক্সট অ্যাড করতে পারি। একটি হচ্ছে এখানে দেখুন স্মার্ট আর্ট ডিজাইন এই মেনুর অধীনে প্রথমে যে অপশনটি সেটি হচ্ছে অ্যাড শেপ। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে ইমেজ ইনসার্ট করার একটি অপশন চলে আসছে। আপনারা কিন্তু আরেকটি পদ্ধতিতে এখানে ইমেজ বা টেক্সট অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে টেক্সট পেন। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে একটি ইমেজ, এখানে আমরা যে ইমেজটি প্রথমে অ্যাড করেছি। তারপর রাইট সাইডে দেখুন একটি বক্স আছে। এখানে যদি আপনি এই ইমেজের এগেইনস্টে কোনো টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে টেক্সট টাইপ করে দিতে পারেন। তারপর আমি যদি আরো কোনো ইমেজ বা টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই বক্সের ভিতরে থাকা অবস্থায় আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখুন এখানে ইমেজ অ্যাড করতে পারবো, তারপর এখানে আমি টেক্সট অ্যাড করতে পারবো।
এখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন। এখানে যে আইকনটি দেখা যাচ্ছে অর্থাৎ ইমেজ ইনসার্ট করার আইকন, আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে, ইনসার্ট পিকচার ফ্রম এ কম্পিউটার। আপনার লোকাল কম্পিউটার থেকে এখানে ইমেজ ইনসার্ট করে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে স্টক ইমেজ, অনলাইন পিকচার, ফ্রম আইকনস। এই 3টি অপশন ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে, তাহলে কেবল এগুলো আপনি ডাউনলোড করে এখানে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমার এখানে নেট কানেকশন আছে, আমি এখানে অনলাইন পিকচার্সের উপর একটি ক্লিক করব। এখান থেকে এই যে আপেলের ছবিটি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই আপেলটি সিলেক্ট করে যখন ইনসার্টে ক্লিক করব, তাহলে কিন্তু এই ইমেজটি ডাউনলোড হয়ে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। তারপর এই ইমেজের রাইট সাইডে দেখুন একটি বক্স আছে, এখানে যদি আপনি এই ইমেজের কোনো টেক্সট দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। এখন যখন আমি আরও কোনো ইমেজ বা টেক্সট অ্যাড করতে চাইবো, তাহলে এই বক্সে থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। করার পরে দেখুন এমন একটি বক্স ওপেন হবে। একটিতে আপনি ইমেজ ইনসার্ট করতে পারবেন, আরেকটিতে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। আমি এই ইমেজ ইনসার্ট যে বক্সটি এটিতে একটি ক্লিক করব। করার পরে আমার লোকাল কম্পিউটার ফ্রম এ ফাইল এটিতে ক্লিক করব। এখান থেকে গিয়ে আমি আমার লোকাল কম্পিউটার থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিলে এটি কিন্তু আমার লেআউটে অ্যাড হয়ে যাবে। এখন যখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু আবার আরেকটি ইমেজ ইনসার্ট করতে পারবেন এবং টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি ইমেজ আইকনের উপর একটি ক্লিক করবেন, ফ্রম এ ফাইল এটিতে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিলে এখানে কিন্তু চলে আসবে। এখন আমি এটিতে একটি ইমেজ ইনসার্ট করব, এজন্য এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি ফ্রম এ ফাইল এটিতে ক্লিক করব। আমার কম্পিউটার বা ল্যাপটপের যে লোকেশনে ইমেজ আছে সেই লোকেশনে যাব, যাওয়ার পরে ইমেজটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি যখন ইনসার্টে প্রেস করব, তাহলে দেখুন আমার লেআউটে কিন্তু ইমেজটি ইনসার্ট হয়ে গেছে। অনেক সময় এমন হয় যে আমি এই ইমেজটি অ্যাড করলাম, অ্যাড করার পরে যে ইমেজটি ভুল হয়েছে, সেক্ষেত্রে এই ইমেজটি কিভাবে রিমুভ করব। প্রথমে আপনি ইমেজের উপরে একটি ক্লিক করবেন, যে ইমেজটি ইনসার্ট করেছেন এই ইমেজের আইকনের উপরে একটি ক্লিক করবেন। এখন যখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে দেখুন ইমেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনি যখন আবার এটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে ইমেজ ইনসার্ট করতে পারবেন। এখন আমি টেক্সট প্যান এই ট্যাবটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এই লেআউটটি সিলেক্ট করার পরে অনেক সময় এমন হয় না যে আমি এখানে যে শেপ বা ইমেজগুলো অ্যাড করেছি এখানে তার আগে বা পরে আবার নতুন করে কোনো শেপ অ্যাড করার প্রয়োজন পড়তে পারে বা ছবি ইনসার্ট করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যে শেপের পরে আপনি নতুন করে কোনো শেপ ইনসার্ট করতে চাচ্ছেন, প্রথমে আপনি সেই শেপটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন অ্যাড শেপ, এর পাশে যে ড্রপ ডাউন আইকনটি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড শেপ আফটার, আপনি যখন আফটারে ক্লিক করবেন, তাহলে এই শেপের পরে আপনি কিন্তু আরেকটি শেপ পেয়ে যাবেন। এখানে আপনি কিন্তু ছবি ইনসার্ট করতে পারবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোন লোকেশন থেকে আপনি এখানে ছবি ইনসার্ট করে নিয়ে আসতে পারবেন। তারপর আবার অনেক সময় প্রয়োজন হয় যে এই শেপের আগে আপনি কিভাবে শেপ ইনসার্ট করবেন। এই যে এখানে দেখুন অ্যাড শেপের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড শেপ বিফোর, আপনি যখন বিফোরে ক্লিক করবেন, তাহলে দেখুন এই শেপের আগে কিন্তু আরেকটি শেপ চলে আসবে। এখানে চাইলে আপনি কিন্তু পিকচার ইনসার্ট করতে পারবেন। এটি সিলেক্ট করে আপনি ছবি ইনসার্ট করতে পারবেন, বা অনেক সময় যদি না আসে সেক্ষেত্রে আপনি শেপটি সিলেক্ট করবেন, টেক্সট প্যানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে শেপটি আপনার ব্ল্যাঙ্ক এটি সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনি ছবি ইনসার্ট করে তাহলেই কিন্তু আপনার শেপের মধ্যে এই পিকচারটি ইনসার্ট হয়ে যাবে। তারপর এখানে দেখুন রাইট টু লেফট, অর্থাৎ আমার এই লেআউটের রাইট সাইডের যে এলিমেন্টগুলো রয়েছে এটি আপনি চাইলে লেফট সাইডে নিতে পারবেন, আবার লেফট সাইডের এলিমেন্টগুলোকে কিন্তু আপনি রাইট সাইডে নিয়ে আসতে পারবেন। প্রথমে আপনার লেআউটে সম্পূর্ণ লেআউটটি সিলেক্ট করতে হবে। করার পরে রাইট টু লেফটের মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখুন আপনার লেফট সাইডের এলিমেন্টগুলো কিন্তু রাইট সাইডে চলে যাবে। আপনি যখন আরেকবার ক্লিক করবেন, তাহলে রাইট সাইডের এলিমেন্টগুলো কিন্তু লেফট সাইডে চলে আসবে। এখানে দেখুন মুভ আপ এবং মুভ ডাউন, এর মানে হচ্ছে এখানে কোনো শেপকে আপনি যদি উপরে নিতে চান বা নিচে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। ধরুন এখান থেকে আমি 3 নাম্বার যে শেপটি এটি সিলেক্ট করলাম, করার পরে আমি যখন মুভ আপে দিব, তাহলে দেখুন এই শেপটি কিন্তু এক ধাপ উপরে চলে গেছে। যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু এটি উপরের দিকে চলে যাবে। আবার আপনি এটিকে নিচে নিয়ে আসতে চাইলে মুভ ডাউনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি নিচের দিকে চলে আসবে। এই সম্পূর্ণ লেআউটটির কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রথমে সম্পূর্ণ লেআউটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন চেঞ্জ কালার, আপনি যখন চেঞ্জ কালারের উপরে ক্লিক করবেন, এখানে দেখুন এই লেআউটের অসংখ্য কালার রয়েছে। প্রত্যেকটি কালার উপরে মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন, যে কালারটি ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এখান থেকে এই কালারটি আমার ভালো লেগেছে, সেজন্য এর উপরে ক্লিক করব।
তাহলে কিন্তু এই লেআউটের উপরে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আর পাশে দেখুন স্মার্ট আর্ট স্টাইল, এখান থেকে আপনি এই লেআউটের বিভিন্ন স্মার্ট আর্ট স্টাইল দিতে পারেন। এখান থেকে আমি এই স্টাইলটির উপরে ক্লিক করব, তাহলে দেখুন এই স্টাইলটি কিন্তু আমার লেআউটের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। অথবা আপনি অন্য যে কোনো স্টাইল দিতে পারেন, তাহলে দেখুন আমার এই লেআউটে কিন্তু এই স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। এর পাশে দেখুন রিসেট গ্রাফিক্স, এখানে আমি যে চেঞ্জ কালার, তারপর হচ্ছে স্মার্ট আর্ট স্টাইল এগুলো ব্যবহার করেছি, এগুলোকে যদি আমি রিসেট করে দিতে চাই সেক্ষেত্রে আমি রিসেট গ্রাফিক্সের উপরে ক্লিক করব, তাহলে দেখুন সবগুলোই কিন্তু রিসেট হয়ে গেছে। আর পাশে দেখুন আরেকটি মেনু রয়েছে, সেটি হচ্ছে ফরম্যাট। আপনি যখন ফরম্যাটের উপরে ক্লিক করবেন, প্রথমে আছে চেঞ্জ শেপ। আমি যে শেপটিকে এখন সিলেক্ট করে রেখেছি, চাইলে কিন্তু এর শেপ চেঞ্জ করতে পারবো। এই চেঞ্জ শেপের পাশে দেখুন যে ড্রপ ডাউন আইকনটি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ট্রায়াঙ্গেল, বেসিক শেপ, তারপর হচ্ছে কি ব্লক অ্যারো, এখানে যে শেপগুলো রয়েছে প্রত্যেকটি শেপ এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এই শেপে এটি কনভার্ট হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে রাইট সাইডের শেপগুলোকে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। ধরুন এখান থেকে আমি এই শেপটি সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এই ইমেজটি কিন্তু এই শেপের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তারপর নিচে দেখুন লার্জার, এর মানে হচ্ছে আপনি কোনো শেপকে বড় করতে চাইলে এটি ব্যবহার করতে পারেন। ধরুন এখান থেকে এই শেপটি ছোট, প্রথম যে শেপটি এটি হচ্ছে ছোট, আমি যখন এটি সিলেক্ট করে লার্জারে ক্লিক করব, তাহলে দেখুন আমার শেপটি কিন্তু বড় হচ্ছে। আপনি যখন আবার এটিকে স্মলারে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি ছোট হবে। আপনারা চাইলে লার্জার এবং স্মলার এই দুইটি ব্যবহার করে কোনো শেপকে ছোট এবং বড় করতে পারবেন। এখন আমরা দেখব অল টেক্সট। অল টেক্সট হচ্ছে ছবির বর্ণনামূলক তথ্যের জন্য অল টেক্সট ব্যবহার করা হয়। অল টেক্সট আমরা দুইটি পদ্ধতিতে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে পিকচার ফরম্যাট মেনুর অধীনে আমরা এখানে পাবো অল টেক্সট। আমরা যখন এই অল টেক্সটের উপরে একটি ক্লিক করব, তাহলে আমাদের ওয়ার্ড ফাইলের রাইট সাইডে দেখবেন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে যে বক্সটি, আমরা এখানে এই ইমেজ সম্পর্কে যে তথ্যগুলো লিখব সেটি হচ্ছে মূলত অল টেক্সট, যাতে পরবর্তীতে কোনো পার্সন অল টেক্সট দেখেই বুঝতে পারে এই ছবিটি কি সম্পর্কে। আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে যদি নেট কানেকশন থাকে, তাহলে এখানে নিচে দেখুন জেনারেট অল টেক্সট ফর মি। আপনি যখন এডিটে একটি ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি আপনাকে এখানে এই ছবির এগেইনস্টে অল টেক্সট আছে সেটি কিন্তু এখানে অটোমেটিকলি দিয়ে দিবে। এর নিচে দেখুন জেনারেটেড, এই লেখাগুলো আপনি ডিলিট করে দিবেন। এখানে এটি হচ্ছে মূলত আমাদের অল টেক্সট। আপনারা যদি চান এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে আপনি যখন এটিকে ক্লোজ করে দিবেন, এখন কিন্তু আমাদের অল টেক্সটটি সেট হয়ে গেছে। আমরা এটি কিভাবে বুঝবো? আমরা যখন আবার অল টেক্সটের উপরে ক্লিক করব, দেখুন এই ছবি সম্পর্কে আমরা নেট থেকে যে অল টেক্সটটি নিয়ে এসেছি সেটি কিন্তু এখানে রয়ে গেছে। অল টেক্সট আপনার আরেকটি পদ্ধতিতে অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে আপনারা এই পিকচারটি সিলেক্ট করে আপনি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখুন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে দেখুন ভিউ অল টেক্সট, যখন এর উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আমরা অল টেক্সটের অপশনটি পেয়ে যাব। আপনারা চাইলে এই দুইটি পদ্ধতি ব্যবহার করে কিন্তু অল টেক্সট ফিউচারটি ব্যবহার করতে পারেন। তারপর এর পাশে দেখুন পজিশন। পজিশন হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলে থাকা পিকচার, টেক্সট বক্স এবং অবজেক্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ। এখানে দেখুন পজিশনের নিচে একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এটিতে একটি ক্লিক করব, তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে ইন লাইন উইথ টেক্সট। এটি থাকলে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যে ইমেজটি রয়েছে এটাকে কিন্তু আমরা কোনো দিকে মুভ করতে পারবো না, এটা কিন্তু স্থির অবস্থায় থাকবে। তারপর এর নিচে দেখুন উইথ টেক্সট র্যাপিং। এর নিচে যে ফরম্যাট গুলো রয়েছে, এই প্রত্যেকটি ফরম্যাট কিন্তু এক একটি পজিশন নির্দেশ করে। এই ফরম্যাটটির ভিতরে দেখুন একটি হচ্ছে ইমেজের আইকন, এর নিচে দেখুন অনেকগুলো লাইন ড্র করা আছে। এই লাইনগুলোকে আপনি টেক্সট হিসেবে ধরতে পারেন। আর উপরে যে ইমেজের আইকনটি আছে এটি হচ্ছে মূলত ইমেজ, আর সম্পূর্ণ ফরম্যাটটি হচ্ছে একটি পেজ। অর্থাৎ উপরে যে ইমেজের আইকনটি, এটি দিয়ে আপনাকে বোঝাচ্ছে আপনার ওয়ার্ড ফাইলে থাকা ইমেজকে আপনি কোন পজিশনে রাখতে চাচ্ছেন। আপনি যখন এডিটে ক্লিক করবেন, তাহলে ইমেজটি কিন্তু এই পজিশনে থেকে যাবে। আমাদের কাজের সুবিধার্থে পেজটিকে একটু জুম আউট করে নিই। দেখুন আমার পেজটি কিন্তু এখন ছোট হয়ে গেছে। তারপর এর পরের যে ফরম্যাটটি আছে সেটি লক্ষ্য করলে বুঝতে পারবেন নিচে অনেকগুলো লাইন ড্র করা আছে এবং উপরে অর্থাৎ টপে আমার একটি ইমেজ। এটি কিন্তু এইভাবে এখানে ফরম্যাটটি সাজানো আছে। এভাবে প্রত্যেকটি ফরম্যাট এক একটি পজিশন নির্দেশ করে। এখানে ইমেজের আইকনটি যে পজিশনে দেয়া আছে, আমি যখন এর উপরে মাউস নিয়ে হোভার করতেছি, তাহলে আমার ইমেজটি কিন্তু সেই পজিশনে চলে যাচ্ছে। এখানে দেখুন আমি যখন এই পজিশনের উপরে মাউস নিয়ে হোভার করতেছি, তাহলে আমার ইমেজটি কিন্তু এই পজিশনে চলে আসতেছে। এর উপরে মাউস নিয়ে হোভার করতেছি, তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু
একবারে বটমের রাইট সাইডে চলে আসতেছে, অর্থাৎ আমার ফরম্যাটটি এভাবে সাজানো। আপনি যখন এর উপর একটি ক্লিক করবেন তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু একেবারে বটমের রাইট সাইডে চলে আসছে। এর মানে এ নয় যে এখানে যে ইমেজটি যে পজিশনে আছে এটিকে আপনি মুভ করতে পারবেন না। আপনি চাইলে এটিকে সিলেক্ট করে আপনার যদি একটু উপরে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে একটু উপরে নিতে পারবেন। আপনার যদি একটু রাইট সাইডে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এটি একটু রাইট সাইডে নিতে পারবেন বা লেফট সাইডে নিতে পারবেন। এগুলোই হচ্ছে মূলত পজিশন। এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে আমাদের ওয়ার্ড ফাইলটিকে একটু জুম ইন করি। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বারটি যখন উপরের দিকে মুভ করব তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলটি কিন্তু জুম ইন হচ্ছে। এখন আমরা দেখব র‍্যাপ টেক্সট। এই র‍্যাপ টেক্সটের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এটিতে একটি ক্লিক করব তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে দেখুন ইনলাইন উইথ টেক্সট। আপনি যখন এটিতে ক্লিক করবেন তাহলে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে যে ইমেজটি রয়েছে এটিকে কিন্তু আমরা কোনো দিকে মুভ করতে পারতেছি না বা পারবো। তারপর এর নিচে দেখুন আছে স্কয়ার, তারপর হচ্ছে টাইপ। এই প্রত্যেকটি কিন্তু এক একটি কাজ রয়েছে। এই কাজ বোঝার জন্য আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে ডেমো টেক্সট নিয়ে আসি। আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে ডেমো টেক্সট নিয়ে আসার জন্য আমরা একটি কোড অ্যাপ্লাই করতে পারি। সেটি হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে RAND, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। এখন যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে অনেকগুলো ডেমো টেক্সট চলে আসছে এবং সবগুলো টেক্সটকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্টিফাই করে দিলাম। আমাদের কাজের সুবিধার্থে এখন আমরা আমাদের ওয়ার্ড ফাইলটিতে একটি পিকচার ইনসার্ট করব। দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে কিন্তু এখন একটি পিকচার ইনসার্ট করে নিয়ে এসেছি। আমাদের ওয়ার্ড ফাইলটিতে দেখুন কিছু ডেমো টেক্সট রয়েছে এবং উপরে একটি আমি পিকচার ইনসার্ট করে নিয়ে এসেছি এবং পিকচার ফরম্যাটের অধীনে দেখুন র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এডিটে একটি ক্লিক করব প্রথমে আছে ইনলাইন উইথ টেক্সট। এটি থাকলে আপনি কিন্তু আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যে ইমেজটি রয়েছে এটিকে কিন্তু কোনো জায়গায় মুভ করতে পারবেন না। তারপর এর নিচে আছে দেখুন স্কয়ার, টাইট, তারপর হচ্ছে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এই প্রত্যেকটিরই কিন্তু এক একটি কাজ রয়েছে। এখন আমরা দেখব স্কয়ার। আপনি যখন স্কয়ারের উপরে ক্লিক করবেন তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু এক পাশে রয়ে গেছে আর আমার টেক্সটগুলো কিন্তু আরেক পাশে চলে গেছে। অথবা আপনি যখন ইমেজটাকে মুভ করবেন তাহলে কিন্তু টেক্সটগুলো দুই পাশে চলে যাবে। আমাদের কাজের সুবিধা এই ইমেজটি কিন্তু একটু বড় হয়ে গেছে, সেজন্য আমরা ইমেজটিকে একটু ছোট করব আমাদের বোঝার সুবিধার্থে। দেখুন এখন আমরা যখন এইখান থেকে স্কয়ারে ক্লিক করব তাহলে এমন ভিউ চলে আসবে। এখান থেকে আমরা যখন এটিকে টাইট করে দিব তাহলে দেখুন এখন কিন্তু আরেক রকমের ভিউ চলে আসছে। অনেক সময় আপনারা খেয়াল করবেন আমাদের বিভিন্ন নিউজ পেপারের মধ্যে অনেকগুলো টেক্সট থাকে এবং টেক্সটের ভেতরে অনেক সময় কোনো ইমেজ থাকে, হতে পারে কোনো সেলিব্রিটি। সেক্ষেত্রে দেখবেন ইমেজটি মাঝে থাকে, তার উভয় দিকে কিন্তু টেক্সট থাকে। এই কাজগুলো কিন্তু এইভাবে করা যায়, যেমন টাইটের মাধ্যমে। এখানে দেখুন আমার যে ইমেজটি এখানে সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে আমার ইমেজের বর্ডার থেকে এখানে কিন্তু টেক্সটের দূরত্ব রয়েছে। আপনারা চাইলে এখানে টেক্সটের দূরত্ব কিন্তু কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। আমরা সেটি কিভাবে করব? প্রথমে আমরা র‍্যাপ টেক্সটে ক্লিক করব। এখান থেকে একেবারে নিচে দেখুন এডিট র‍্যাপ পয়েন্ট। আপনি যখন এডিটে ক্লিক করবেন দেখুন আমার ইমেজের বর্ডারটি কতটুকু দূরত্বে রয়েছে এবং এই বর্ডার থেকে আমার টেক্সটের দূরত্ব কতটুকু রয়েছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখান থেকে দেখুন এই পয়েন্টের উপরে যখন আপনি মাউস নিয়ে হভার করবেন তাহলে আপনার মাউসের কার্সারটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যখন খালি জায়গায় মাউসটি নেবেন তাহলে কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে। আপনি পয়েন্টের উপরে মাউস নিয়ে ক্লিক করে যখন এটিকে দূরে সরিয়ে দিবেন তাহলে দেখুন আপনার ইমেজ থেকে কিন্তু টেক্সটগুলো দূরে সরে যাচ্ছে। আপনি যখন টেক্সটগুলোকে আরো ইমেজের কাছাকাছি নিয়ে আসতে চাইবেন সেক্ষেত্রে আপনারা পয়েন্টের উপরে ক্লিক করে এটি ইমেজের কাছাকাছি নিয়ে আসবেন, তাহলে কিন্তু টেক্সটগুলো আরো ইমেজের কাছাকাছি চলে আসবে। এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী পয়েন্টগুলো কমাতে পারেন এবং বাড়াতে পারেন। তারপর এখানে দেখুন বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটের মানে হচ্ছে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটের নিচে আপনার ইমেজটি চলে যাবে এবং টেক্সটগুলো আপনার ইমেজের উপরে চলে আসবে। এর মাধ্যমে আপনারা চাইলে কোনো টেক্সটকে ইমেজের উপরে নিয়ে আসতে পারবেন। তারপর এর নিচে দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট। আপনি যখন এডিটে একটি ক্লিক করবেন তাহলে সম্পূর্ণ টেক্সটের উপরে কিন্তু আপনার ইমেজটি চলে আসবে। এখানে দেখুন আমার ইমেজটি যতই মুভ করতেছি টেক্সটগুলো কিন্তু নিচের দিকে থাকতেছে এবং ইমেজের নিচে যে অংশটুকু টেক্সট থাকতেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা চাইলে এই পদ্ধতিতে এটিকে কিন্তু যে কোনো পজিশনে নিয়ে রাখতে পারেন। ইন ফ্রন্ট অফ টেক্সট অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় সিভি ক্রিয়েট করার ক্ষেত্রে,
আপনারা অনেক সময় খেয়াল করবেন যে সিভির উপরের অংশে যেখানে আপনাদের একটি ইমেজ ইনসার্ট করে দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু ইন ফ্রন্ট অফ টেক্সট এটি ইউজ করে এই কাজটি করা হয়। এখানে দেখুন আমার একটি সিভির ফরম্যাট রয়েছে। সিভির ফরম্যাটের উপরের অংশে দেখুন অনেক সময় এখানে কিন্তু ছবি অ্যাটাচ করার প্রয়োজন পড়ে বা ছবি অ্যাড করে দিতে হয়। সেক্ষেত্রে আমরা এটি কিভাবে করি? এখানে ইমেজের যে ফরম্যাটটি রয়েছে এটিকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি যখন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে যে কোনো একটি ইমেজ ইনসার্ট করে নিয়ে আসব। ধরুন আমি এই ইমেজটি ইনসার্ট করলাম। দেখুন ইমেজটি যখন ইনসার্ট হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাওয়ার পরে আপনি র‍্যাপ টেক্সট থেকে যখন আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট এটি করে দিবেন, তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু এখন যে কোনো পজিশনে নিয়ে রাখতে পারবো। আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা টেক্সটগুলোর কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। আমার ইমেজটিকে ছোট করে আমার সাইজ অনুযায়ী এটিকে কিন্তু আমার সিভির রাইট সাইডে এটিকে অ্যাটাচ করে দিতে পারবো। আপনারা যখন সিভি ক্রিয়েট করবেন তাহলে এই পদ্ধতিতে আপনাদের সিভিতে ছবি কিন্তু অ্যাটাচ করতে পারবেন। এই র‍্যাপ টেক্সট অপশনটি আপনারা আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি যে ইমেজটি সিলেক্ট করেছি, এই ইমেজটি সিলেক্ট করে আপনি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন র‍্যাপ টেক্সট। আমরা ওইখান থেকে যে কাজগুলো করেছি এখানে কিন্তু সেম, ইনলাইন উইথ টেক্সট, তারপর হচ্ছে স্কোয়ার টাইপ, তারপর হচ্ছে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপর হচ্ছে এডিট র‍্যাপ পয়েন্ট, এই সবগুলো কাজই কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। এখন আমরা দেখব ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। এই দুটি অপশন বোঝার জন্য আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে তিনটি ছবি ইনসার্ট করে নিয়ে এসেছি। প্রথমে আছে এই ছবিটি, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরের ছবি, তারপর হচ্ছে কি ফটোশপের যে আইকন বা ছবি। প্রথমে দেখুন সর্বশেষ মানে সবার নিচে আছে আমার ফিমেলের যে ছবিটি, তারপর দ্বিতীয় স্তরে রয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপে রয়েছে আমার ইলাস্ট্রেটরের যে আইকন বা ছবি, তৃতীয় ধাপে রয়েছে আমার ফটোশপের আইকন বা ছবি। এখন আমরা দেখব নিচের যে ছবিটি, একেবারে নিচের যে লেয়ারটি বা নিচের যে ছবিটি, এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্রিং ফরওয়ার্ডের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে আমরা এটিতে একটি ক্লিক করব। আপনি যখন ব্রিং ফরওয়ার্ড এটিতে একটি ক্লিক করবেন তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু নিচ থেকে এক ধাপ উপরে চলে আসছে। দেখুন আমি যখন ফটোশপের আইকনটি এই ছবির উপরে নিয়ে রাখতেছি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার যে ফিমেলের ছবিটি সেটি কিন্তু এখনো 2 নম্বরে আছে, এখনো কিন্তু ফটোশপ আইকনের উপরে আসতে পারেন। আপনি যখন এই ফিমেলের আইকন ছবিটি সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ডের উপরে আরেকটি ক্লিক করবেন তাহলে কিন্তু এটি আরেক ধাপ উপরে চলে আসবে। আপনারা চাইলে এইভাবে নিচে থাকা কোন লেয়ার বা ছবিকে আপনারা যখন উপরে নিয়ে আসতে চাইবেন সেক্ষেত্রে আপনারা ব্রিং ফরওয়ার্ড ক্লিক করবেন, তাহলে কিন্তু ছবিটি উপরের দিকে চলে আসবে। এখন দেখুন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা তিনটি ছবির মধ্যে সবার নিচে আছে এখন ইলাস্ট্রেটরের যে আইকন বা ছবিটি। আমরা এটিকে কিভাবে সবার উপরে নিয়ে আসব? এটিকে উপরে নিয়ে আসার জন্য আপনারা ব্রিং ফরওয়ার্ড এটিতে যখন একটি ক্লিক করবেন তাহলে এক ধাপ উপরে আসবে। আপনারা যখন আরেকবার ক্লিক করবেন তাহলে আরেক ধাপ উপরে আসবে। আপনারা চাইলে এইভাবে ধাপ অতিক্রম করে উপরে নিয়ে আসতে পারেন। বা অনেক সময় এমন হয় যে আপনারা নিচের যে ছবিটি বা সর্বশেষ লেয়ারের নিচের যে ছবিটি এটিকে আপনারা সবার উপরে এক ক্লিকে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ব্রিং ফরওয়ার্ডের পাশে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। 2 নাম্বার যে অপশনটি সেটি হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, এটিতে ক্লিক করার সাথে সাথে যত নিচে আপনার পিকচারটি থাকুক সেটি কিন্তু একেবারে সবার উপরে চলে আসবে। আপনারা চাইলে এই দুটি পদ্ধতি ব্যবহার করে কিন্তু ইমেজকে উপরে নিয়ে আসতে পারবেন। তারপর এর নিচে দেখুন সেন্ড ব্যাকওয়ার্ড। আমার উপরের যে ছবিটি আছে এখন ফিমেলের, আমরা যখন এটিকে নিচের দিকে নিয়ে যেতে চাইবো, এখন যখন সেন্ড ব্যাকওয়ার্ডের উপরে ক্লিক করব তাহলে দেখুন আমার ছবিটি কিন্তু এক ধাপ নিচে চলে গেছে। আমরা যখন আরেকবার ক্লিক করব তাহলে কিন্তু সেটি আরেক ধাপ নিচে চলে যাবে। আপনারা চাইলে এইভাবে এক ধাপ করে ছবিকে নিচের দিকে নিয়ে যেতে পারবেন। এর পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেন্ড টু ব্যাক। আপনারা যখন কোনো ইমেজকে সরাসরি একেবারে সবার নিচে নিয়ে যেতে চাইবেন সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমার সবার উপরে কিন্তু এখন ইলাস্ট্রেটরের এআই যে পিকচারটি এটি কিন্তু সবার উপরে আছে। আমরা যখন সেন্ড টু ব্যাকওয়ার্ড এটিতে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করব তাহলে দেখুন একেবারেই কিন্তু সবার নিচে চলে গেছে ইমেজটি। এখন আমরা দেখব ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপর হচ্ছে সেন্ড টু বিহাইন্ড টেক্সট। এই অপশনটি বোঝার জন্য আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট নিয়ে আসি। দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু ডেমো টেক্সট নিয়ে এসেছি এবং আমার ইমেজটিকে র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিয়েছি। এখন আমরা দেখব সেন্ড ব্যাকওয়ার্ড। এর পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে আমরা এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে সেন্ড বিহাইন্ড টেক্সট, আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেটি কিন্তু
সবার উপরে চলে আসছে আর আমার ইমেজটি কিন্তু নিচে চলে গেছে। আপনারা চাইলে কোনো ইমেজকে টেক্সটের নিচে নিতে চাইলে আর টেক্সটগুলোকে উপরে রাখতে চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারেন, সেন্ড বিহাইন্ড টেক্সট। আপনারা যখন আবার এই ইমেজটিকে সবার উপরে নিয়ে আসতে চাইবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ব্রিং ইন ফ্রন্ট অফ এটিতে যখন ক্লিক করবেন, তাহলে ইমেজটি কিন্তু সবার উপরে চলে আসবে। আপনারা কিন্তু ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশন দুইটি আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। আপনার ওয়ার্ড ফাইলে থাকা ইমেজটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখুন ব্রিং টু ফ্রন্ট। আপনি যখন এর উপরে মাউস নিয়ে হভার করবেন, রাইট সাইডে দেখুন এই অপশনগুলো রয়েছে, ব্রিং টু ফ্রন্ট, তারপর হচ্ছে কি ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফ্রন্ট অফ টেক্সট, তারপর এখানে আছে সেন্ড টু ব্যাক। ওইখান থেকে আমরা যে অপশনগুলো ব্যবহার করেছি এখান থেকে কিন্তু আমরা সেম সেই অপশনগুলো ব্যবহার করতে পারব। এখন আমরা দেখব সিলেকশন পেন। এটি বোঝার জন্য আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে 3টি ছবি ইনসার্ট করে নিয়ে এসেছি। আপনারা যখন সিলেকশন পেনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওয়ার্ড ফাইলের রাইট সাইডে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন আমার ওয়ার্ড ফাইল থেকে আমি যে ছবিটি সিলেক্ট করতেছি এখানে কিন্তু সেই পিকচারটি সিলেক্ট হচ্ছে। আমি যখন আবার মিডলে যে ছবিটি আছে এটি সিলেক্ট করব, তাহলে কিন্তু এখানে এই ছবিটি সিলেক্ট হচ্ছে। তার মানে এই ছবিটি হচ্ছে এখানে এই ছবিটি। এখানে আমি যে ছবিটি সিলেক্ট করব তার নাম কিন্তু এখানে শো করতেছে এবং এই ছবিটি কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। এভাবে আপনি প্রত্যেকটি ছবির উপরে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু তার নাম সিলেক্ট হবে এবং সেই ছবিটি কিন্তু এখানে, এই ছবিটি হচ্ছে এই নামে। এখানে দেখুন উপরে আছে শো অল এবং হাইড অল। আপনি যখন হাইড অল এর উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো কিন্তু হাইড হয়ে যাবে। আপনারা যখন শো অল এর উপরে ক্লিক করবেন, তাহলে সবগুলা ইমেজই কিন্তু এখানে শো হবে। আপনারা যদি চান যে না একটি একটি করে হাইড করবেন আবার একটি একটি করে শো করবেন, সেক্ষেত্রে আপনারা যে ছবিটি হাইড করতে চাচ্ছেন এটিতে আগে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সেই ছবিটি সিলেক্ট। এর পাশে দেখুন একটি চোখের মতো একটি আইকন আছে। আপনারা যখন এর উপরে একটি ক্লিক করবেন, এটি কিন্তু হাইড হয়ে গেছে। আপনারা যখন আবার এটিকে শো করতে চাইবেন, এর উপরে আবার একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি শো হবে। আপনারা এইভাবে যে ছবিটি হাইড করতে চাচ্ছেন এই আইকনের উপরে একটি ক্লিক করবেন, তাহলে এটি হাইড হবে। আবার যখন এই আইকনের উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি শো হবে। এই পর্বে আমরা দেখব অ্যালাইন অবজেক্ট। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করব, তাহলে নিচে একটি পপআপ শো করবে, সেটি হচ্ছে অ্যালাইন অবজেক্ট। এই অ্যালাইন অবজেক্টের কাজ বোঝার জন্য আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা 3টি ইমেজ ইনসার্ট করে নিয়ে এসেছি এবং প্রত্যেকটি ইমেজের সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথমে আমরা 3টি ইমেজকে কন্ট্রোল প্রেস করে একটি একটি করে ক্লিক করব, তাহলে 3টি ইমেজকে আমরা একসাথে সিলেক্ট করছি। এই অ্যালাইন অবজেক্টের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এই ড্রপ ডাউন আইকনটিতে একটি ক্লিক করব, তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। এই প্রত্যেকটি অপশনের এক একটি কাজ। প্রথমেই আছে অ্যালাইন লেফট, অর্থাৎ আমরা যখন এটি সিলেক্ট করব, তাহলে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা 3টি ইমেজের 3টি কিন্তু লেফট সাইডে তার অ্যালাইনমেন্ট ঠিক করবে। এটি বোঝার জন্য আমরা প্রথমে 3টি ইমেজকে পাশাপাশি রাখি। দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা 3টি ইমেজকে আমরা পাশাপাশি রাখলাম। রাখার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা শিফট প্রেস করে 3টি ইমেজের উপরে যখন ক্লিক করব, তাহলে দেখুন 3টি ইমেজই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যখন এই ড্রপ ডাউন আইকনের পাশে একটি ক্লিক করব, এইখান থেকে আমরা অ্যালাইন লেফট এটিতে একটি ক্লিক করব, তাহলে দেখুন আমার 3টি ইমেজের সবগুলো ইমেজে কিন্তু লেফট সাইডে তার অ্যালাইনমেন্ট ঠিক করে রেখেছে, রাইট সাইডে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নেই। তারপরে পাশে দেখুন আরেকটি অবজেক্ট রয়েছে, এখানে হচ্ছে অ্যালাইন রাইট। আপনি যখন অ্যালাইন রাইটের উপরে ক্লিক করবেন, তাহলে এখন দেখুন আমার ইমেজের রাইট সাইডে কিন্তু তার অ্যালাইনমেন্ট ঠিক করেছে। তারপর এখানে দেখুন অ্যালাইন সেন্টার। আপনি যখন এটিতে ক্লিক করবেন, আপনার ইমেজের এখানে যে 3টি ইমেজের সেন্টারে কিন্তু চলে আসবে। দেখুন আমি এখান থেকে অ্যালাইন সেন্টারে যখন ক্লিক করব, তাহলে দেখুন আমার প্রতিটি ইমেজের অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টারে চলে এসেছে। আপনি চাইলে এটিকে পেজ সেন্টারও নিতে পারেন, মার্জিন সেন্টারও করতে পারেন, অথবা সিলেকশনের মাধ্যমে যে সেন্টারটি হয় সেটিও কিন্তু করতে পারেন। আমি কিন্তু এখান থেকে অ্যালাইনমেন্ট সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমি এখানে যে 3টি অবজেক্ট সিলেক্ট করেছি
সে অনুযায়ী কিন্তু সে আমাকে সেন্টার করে দিয়েছে। আপনি যখন এখান থেকে অ্যালাইনমেন্ট টু মার্জিন এটি সিলেক্ট করবেন, তাহলে আপনার ওয়ার্ড ফাইলের যে মার্জিন, সর্বশেষ যে বর্ডারটি লেফট সাইড এবং রাইট সাইড, টপ এবং বটম, সেই দিকগুলো মেনটেন করে কিন্তু সে লেফট অথবা সেন্টার অথবা রাইট সাইড অ্যালাইনমেন্ট করে দিবে। তারপর এখানে দেখুন অ্যালাইন টপ। আপনি যখন এটিতে ক্লিক করবেন, এটিতে ক্লিক করার আগে আমরা আমাদের ইমেজটিকে একটু সাজিয়ে নিই। ধরুন এখানে আমার 3টি ইমেজ রয়েছে, 3টি ইমেজের টপ অ্যালাইনমেন্ট কিন্তু এখন ঠিক নেই। আপনি যখন 3টি ইমেজকে শিফট অথবা কন্ট্রোল প্রেস করে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন, এখান থেকে যখন আপনি অ্যালাইন টপে ক্লিক করবেন, তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু আমার টপের যে অ্যালাইনমেন্ট সেটি কিন্তু ঠিক হয়ে গেছে। তারপর এইখানে দেখুন অ্যালাইন মিডল। আমি যখন এটিতে ক্লিক করব, তাহলে আমার 3টা ইমেজের মিডলের যে অ্যালাইনমেন্ট সেটি কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ হরিজন্টালি। আপনি যখন অ্যালাইন বটমের উপরে ক্লিক করবেন, তাহলে দেখুন সে 3টি ইমেজের বটম অর্থাৎ নিচের দিকে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক করে দিয়েছে। তারপর এখানে দেখুন ডিস্ট্রিবিউট হরিজন্টালি। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে আমার যে 3টি ইমেজ, ধরুন এখানে আমি 3টি ইমেজ রাখলাম, এখানে প্রথম ইমেজ থেকে দ্বিতীয় ইমেজ এবং দ্বিতীয় ইমেজ থেকে তৃতীয় ইমেজ, এখানে মধ্যবর্তী যে দূরত্বটুকু রয়েছে এই দূরত্ব কিন্তু সমান নয়। আমরা চাইলে সহজেই এর মধ্যবর্তী যে দূরত্বটি রয়েছে সেটি কিন্তু আমরা সমান করতে পারি। সেটি কিভাবে? প্রথমে আমরা 3টি ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন ডিস্ট্রিবিউট হরিজন্টালি। আমরা যখন এটিতে একটি ক্লিক করব, তাহলে দেখুন প্রথম ইমেজ থেকে দ্বিতীয় ইমেজের মধ্যবর্তী যে দূরত্ব সেটির দূরত্ব এবং দ্বিতীয় ইমেজ থেকে তৃতীয় ইমেজের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা দূরত্বই কিন্তু সমান হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ব্যবহার করে ইমেজের মধ্যবর্তী দূরত্ব ঠিক করতে পারেন। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, অর্থাৎ আপনারা ভার্টিক্যালি যদি ডিস্ট্রিবিউট এর মধ্যবর্তী যে স্পেস থাকে সেটিকে যদি আপনারা ঠিক করতে চান বা দূরত্ব বজায় রাখতে চান, সমান দূরত্ব, তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। সেটি কিভাবে? প্রথমে আমরা ইমেজটিকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখন দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে 3টি ইমেজ রয়েছে এবং ভার্টিক্যালি 3টি ইমেজ রয়েছে। 3টি ইমেজের যে মধ্যবর্তী দূরত্ব সেটি কিন্তু ঠিক নেই। এটি ঠিক করার জন্য আমরা একটি পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটি কিভাবে? প্রথমে আমরা 3টি ইমেজকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পিকচার ফরম্যাটের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যালাইন অবজেক্টে যাব। এখানে দেখুন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, আমরা যখন এডিতে একটি ক্লিক করব, তাহলে দেখুন আমার ভার্টিক্যালি যে দূরত্ব সেটি কিন্তু সমান হয়ে গেছে। এটি বোঝার জন্য আমরা সবগুলোকে একটি সেন্টারে নিয়ে আসতে পারি। এই যে আমরা যখন অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে দেখুন প্রতিটা ইমেজের দূরত্ব কিন্তু একটি ইমেজ থেকে আরেকটি ইমেজের দূরত্ব কিন্তু সমান হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এই অপশনটি ব্যবহার করে ইমেজের দূরত্ব, একটি ইমেজ থেকে আরেকটি ইমেজের দূরত্ব বজায় রাখতে পারেন বা সমান দূরত্বে রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যালাইন টু পেজ। আমরা এখানে যে কাজটুকু করেছি, অ্যালাইন লেফট, রাইট, সেন্টার, মিডল, টপ, বটম, প্রত্যেকটি কিন্তু অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ আমরা 3টি অবজেক্ট কন্ট্রোল অথবা শিফট প্রেস করে সিলেক্ট করেছি, তারপর এখান থেকে আমরা এগুলো অ্যাপ্লাই করেছি। সেজন্য এখানে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট। আপনারা চাইলে এটিকে অ্যালাইন টু মার্জিন সিলেক্ট করে দিয়ে কাজটি করতে পারেন, অ্যালাইন টু পেজ সিলেক্ট করে দিয়ে কাজটি করতে পারেন। যদি আমরা অ্যালাইন টু মার্জিন এটিতে একটি ক্লিক করি, এখন যখন আমরা এখান থেকে অ্যালাইন টু লেফটে ক্লিক করব, তাহলে দেখুন আমার 3টা ইমেজ কিন্তু আমার ওয়ার্ড ফাইলের যে মার্জিন আছে সে মার্জিনের লেফট সাইডে চলে যাবে। এখন আমরা যখন আবার এখান থেকে রাইট সাইডে ক্লিক করব, তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলের রাইট সাইডের যে মার্জিনটি আছে সেটিতে কিন্তু চলে যাবে। আপনারা চাইলে এভাবে অ্যালাইন টু মার্জিন, তারপর অ্যালাইন টু পেজ, এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। তারপর নিচে দেখুন ইউজ অ্যালাইনমেন্ট টু গ্রিডস। আমরা যখন এটিতে একটি ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যে ইমেজটির উপরে ক্লিক করব, ক্লিক করে আমরা যখন এটিকে মুভ করতে চাইবো, ধরুন আমি এখন মিডলে নিয়ে আসছি, এখন ইমেজটি মিডলে আছে কিনা সেটি বুঝবো কিভাবে? এই যে দেখুন আমি যখন ইমেজটি আমার ওয়ার্ড ফাইলের মিডলে নিয়ে আসছি, তখন কিন্তু এখানে একটি গ্রিড লাইন শো করতেছে। তার মানে হচ্ছে আমার ইমেজটি এখন আমার ওয়ার্ড ফাইলের মিডলে রয়েছে। আপনি যখন এটিকে রাইট সাইডে নিয়ে যেতে চাইবেন, তখন দেখুন আমার রাইট সাইডের যে গ্রিড লাইনটি সেটি শো করতেছে, অর্থাৎ আমি এখন আমার ওয়ার্ড
ফাইলের একেবারে রাইট সাইডে আসি। তারপর এটিকে যখন আপনি লেফট সাইডে নিয়ে যেতে চাইবেন, তারপর দেখুন আমার লেফট সাইডের সর্বশেষ যে গ্রিড লাইনটি সেটি কিন্তু এখানে শো করতেছে। তারপর এটিকে আপনি যখন টপে নিয়ে যেতে চাইবেন, এই যে টপে আপনার যে মার্জিনটি অর্থাৎ গ্রিড লাইনটি সেটি কিন্তু শো করতেছে। আপনারা চাইলে এভাবে এটি ব্যবহার করে টপ, বটম, লেফট, রাইট এবং সেন্টারে গ্রিড লাইনটি দেখতে পারেন। তারপর হচ্ছে ভিউ গ্রিড লাইনস। আপনি যখন এডিটে একটি ক্লিক করবেন, আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে গ্রিড লাইন কিন্তু শো করবে। তারপর হচ্ছে গ্রিড সেটিংস। আপনি যখন এডিটে ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনি চাইলে গ্রিডের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারবেন, যেমন গ্রিড সেটিং, হরিজন্টাল স্পেসিং আপনি কত দিবেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন, কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। ভার্টিক্যাল স্পেসিং এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখান থেকে আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন। দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু গ্রিড লাইনটি রয়ে গেছে। এটিকে আপনারা কিভাবে বন্ধ করবেন? প্রথমে আপনারা এটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিউ গ্রিড লাইনসের উপরে আরেকটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি চলে যাবে। তারপর আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করব, এখানে নিচে একটি পপআপ আসছে, সেটি হচ্ছে গ্রুপ অবজেক্ট। গ্রুপ অবজেক্টের মানে হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যে ইমেজগুলো আমরা ইনসার্ট করে নিয়ে এসেছি, আমরা যখন একটি ইমেজের উপরে ক্লিক করব, ক্লিক করে যখন এটি মুভ করতে চাইবো তখন কিন্তু একটি ইমেজে মুভ হচ্ছে। আর আপনি যখন চাইবেন যে এই তিনটি ইমেজকে গ্রুপ করে, তখন এই তিনটি ইমেজকে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে আপনি যখন একটিতে ক্লিক করবেন তাহলে তিনটি ইমেজই কিন্তু মুভ হবে। সেটি কিন্তু এই গ্রুপ অপশনের মাধ্যমে করা হয়। চলুন আমরা এটি দেখি। প্রথমে আমরা তিনটি ইমেজকে কন্ট্রোল অথবা শিফট প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটি সিলেক্ট হয়েছে। এখন আমরা যখন এই গ্রুপ অপশনের উপরে ক্লিক করব, তাহলে এখন তিনটি ইমেজ কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন আপনারা চাইলে যে কোনো একটি ইমেজের উপরে যখন মাউস নিয়ে ক্লিক করবেন, তাহলে দেখুন অটোমেটিকলি তিনটি ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ গ্রুপ হয়ে গেছে। এখন আপনি চাইলে তিনটি ইমেজকেই কিন্তু যে কোনো স্থানে মুভ করতে পারবেন। এটি হচ্ছে গ্রুপ অপশনের কাজ। আবার আপনি যখন এটিকে আনগ্রুপ করে দিতে চাইবেন, তখন এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, এটিতে ক্লিক করার পরে নিচে দেখুন আনগ্রুপ। তাহলে কিন্তু এখন তিনটে ইমেজ কিন্তু সেপারেট হয়ে গেছে, অর্থাৎ আলাদা আলাদা। এখন আপনি একটি ইমেজের উপরে ক্লিক করবেন, তাহলে একটি ইমেজে কিন্তু সিলেক্ট হবে। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করব, এখানে শো করতেছে রোটেট অবজেক্ট। এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, আমরা যখন এটিতে ক্লিক করব, আমরা যে অবজেক্টটি সিলেক্ট করেছি এটিকে আমরা রোটেট রাইট 90 ডিগ্রি। আমরা যখন এটিতে ক্লিক করব, তাহলে ইমেজটি কিন্তু রোটেট রাইট 90 ডিগ্রি ঘুরে যাবে। তারপর হচ্ছে কি রোটেট লেফট 90 ডিগ্রি, আপনারা এভাবে ঘোরাতে পারবেন। তারপর হচ্ছে কি ফ্লিপ ভার্টিক্যালি, তারপর হচ্ছে কি ফ্লিপ হরিজন্টালি। আপনারা কিন্তু চাইলে এই অপশনগুলোর মাধ্যমে এটিকে রোটেট করতে পারবেন, তারপর হচ্ছে এটিকে ফ্লিপ ভার্টিক্যালি করতে পারবেন, তারপর এইভাবে। আবার এখানে দেখুন ফ্লিপ হরিজন্টালি, আপনারা এটাকে হরিজন্টালি করতে পারবেন। আপনারা চাইলে এই অপশনটি কিন্তু আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন রোটেটের। সেটি হচ্ছে আপনারা যে ইমেজটিকে রোটেট করতে চাইবেন সেটিকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এই যে ইমেজের মিডলে একটি বাঁকা তীর চিহ্নের মতো চলে আসছে। আপনারা যখন এটিকে বললে রোটেট, আপনারা যখন এটিতে ক্লিক করবেন, ক্লিক করে মাউস ঘোরাবেন অথবা ড্রাগ করে লেফট সাইডে অথবা রাইট সাইডে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এটি ঘুরবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে কিন্তু আপনারা এটিকে রোটেট করতে পারবেন, অথবা যে কোনো অবজেক্টকে এভাবে রোটেট করতে পারবেন। আমরা মোবাইল দিয়ে যেমন কোনো ইমেজকে ক্রপ করতে পারি, ঠিক তেমনইভাবে আমরা ওয়ার্ড ফাইলের মধ্যেও কোনো শেপ বা ইমেজকে ক্রপ করতে পারি। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করব, তাহলে দেখুন নিচে একটি পপআপ আসছে, সেটি হচ্ছে ক্রপ। এই ক্রপ অপশনটির মাধ্যমে আমরা যে কোনো ইমেজ বা শেপকে খুবই সহজে ক্রপ করতে পারি। এখন আমরা যখন ক্রপের উপরে একটি ক্লিক করব, তাহলে দেখুন আমাদের ইমেজটিতে কিন্তু একটি বর্ডার চলে আসছে। আমরা যখন এই পয়েন্টের উপরে মাউস নিয়ে হোভার করতেছি, তখন দেখুন আমার মাউসের কার্সার পয়েন্টে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন এই অবস্থায় থাকবে, তখন আমরা এই পয়েন্টের উপরে যখন মাউস নিয়ে ক্লিক করে এটিকে ক্রপ করতে চাইবো, অর্থাৎ ইমেজটিকে ছোট করতে চাইবো, তখন আমাদের যতটুকু ছোট করার দরকার সে অবস্থায় নিয়ে আমরা মাউসটিকে ছেড়ে দেব। তারপর আমরা এভাবে চাইলে টপ, বটম
লেফট রাইট চতুর্দিক দিয়ে কিন্তু এটিকে ছোট করতে পারবো। এখন আমরা টপ থেকে এটিকে একটু নিচের দিকে নিয়ে আসব। যখন আমরা এই পয়েন্টের উপরে মাউস নিয়ে হভার করব তখন আমরা এই পয়েন্টটিকে একটু নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে দেখুন যে অংশটুকু আমার ভিজিবল রয়েছে আর এর পাশে দেখুন যে অংশটুকু ব্লার হয়ে আছে, যে অংশটুকু আমার ব্লার হয়ে আছে সেটা কিন্তু ক্রপ হয়ে যাবে, অর্থাৎ এগুলো হাইড হয়ে যাবে। আর যে অংশটুকু স্পষ্ট দেখা যাচ্ছে অর্থাৎ আমার ইমেজের যে অ্যাকচুয়াল অংশ সেটি কিন্তু ভিজিবল থাকবে। এখন যখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু ক্রপ হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ইমেজটিকে কিন্তু ক্রপ করতে পারেন। তারপর এর নিচে দেখুন ক্রপ টু শেপ। আমরা যখন এর উপরে মাউস নিয়ে হভার করতেছি লেফট সাইডে দেখুন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন অসংখ্য শেপ রয়েছে। এখানে যে শেপটি আপনি সিলেক্ট করে দিবেন এই শেপে আপনার ইমেজটি কিন্তু কনভার্ট হয়ে যাবে। ধরুন এইখান থেকে আমি এই শেপটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার এই শেপ অনুযায়ী কিন্তু ইমেজটি কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো শেপ আপনাদের ভালো লাগে সেই শেপের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু ইমেজটি সেই শেপ অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমি আরেকটি শেপ সিলেক্ট করে দিলাম। ধরুন এখান থেকে হার্ট যে শেপটি আছে এটির উপরে একটি ক্লিক করব, তাহলে দেখুন আমার ইমেজটি কিন্তু এই শেপ অনুযায়ী এটি কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো শেপে আপনাদের ইমেজটিকে কিন্তু কনভার্ট করে নিতে পারেন। তারপর নিচে দেখুন অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওতে যখন আমরা মাউস নিয়ে হভার করতেছি আর রাইট সাইড দেখুন এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে স্কোয়ার 1/1, তারপর হচ্ছে পোর্ট্রেট, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ। প্রত্যেকটিতে কিন্তু আলাদা আলাদা মেজারমেন্ট রয়েছে। আপনারা যেই মেজারমেন্ট বা যে সাইজ অনুযায়ী আপনারা ইমেজটিকে কনভার্ট করতে চান সেই সাইজটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এটি কনভার্ট হয়ে যাবে। ধরুন এখান থেকে দ্বিতীয় যে ইমেজটি আছে আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী এটিকে আমি ল্যান্ডস্কেপে 3.2 সিলেক্ট করে দিলাম। তাহলে দেখুন আমার এটি কিন্তু অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী 3.2তে এটি ক্রপ হয়ে গেছে। এখন যখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তাহলে কিন্তু সেই সাইজ অনুযায়ী আমার ইমেজটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী যে সাইজগুলো দেওয়া আছে সেই সাইজে কনভার্ট করে নিতে পারেন। তারপর আছে ফিল, তারপর হচ্ছে কি ফিট। আপনারা এখান থেকে ফিলও করতে পারবেন এবং ফিটও করে নিতে পারবেন। এর পাশে দেখুন দুটি বক্স রয়েছে। এই বক্সের উপরে যখন আমরা মাউস দিয়ে হোভার করতেছি নিচে একটি পপ আপ আসছে, সেটি হচ্ছে শেপ হাইট। অর্থাৎ আমার এখানে যে শেপ বা ইমেজটি রয়েছে সেটির হাইট আর নিচের অংশের যখন আমি মাউস নিয়ে হোভার করতেছি এখানে হচ্ছে উইড। এখান থেকে আপনারা চাইলে তার হাইট এবং উইড কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে এই ইমেজটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রথমে যে হাইট আছে এটিতে আমি 3 দিলাম। দেওয়ার পরে আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তাহলে দেখুন আমার এখানে কিন্তু হাইট এবং উইড দুইটাই 3 হয়ে গেছে। এই যে দেখুন উপরে হাইট এবং উইড। এখানে কিন্তু অ্যাসপেক্ট যে রেশিওটি সেটি কিন্তু লক করা, অর্থাৎ আপনি উপরে যা দিবেন নিচের অংশে কিন্তু তাই চলে আসবে। আপনারা চাইলে এভাবে কোনো ইমেজের অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে সেটির সাইজ কিন্তু এখান থেকে করে দিতে পারেন। আপনারা যদি চান যে না আমার হাইট এবং উইড দুইটাই আমি আলাদা দেব, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে এই যে এখানে দেখুন সাইজ সেকশনের পাশে দেখুন একটি তীর চিহ্নের মতো আছে। আপনারা যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন এই যে সাইজের নিচে দেখুন হাইট, তারপর হচ্ছে উইড, তারপর হচ্ছে রোটেশন, তারপরে হচ্ছে এখানে দেখুন লক অ্যাসপেক্ট রেশিও। আপনারা এখান থেকে চাইলে কিন্তু সবগুলোই পরিবর্তন করতে পারবেন। আমি যেহেতু চাচ্ছি এখান থেকে আমি হাইট এবং উইড আলাদা দিব, সেক্ষেত্রে লক অ্যাসপেক্ট রেশিও এখান থেকে এই টিক চিহ্নটি তুলে দেব। দেওয়ার পরে এখান থেকে যখন ওকেতে প্রেস করব, এখন আমি যখন হাইট দেব 6 এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তাহলে দেখুন আমার হাইট কিন্তু 6 হয়ে গেছে এবং উইড কিন্তু 2 রয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা চাইলে উইডও কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরুন এখান থেকে আমি 4 দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখুন আমার এই উইড কিন্তু 4 হয়ে গেছে। আপনারা যদি চান যে না আমার অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী পূর্বের অবস্থায় ফিরে যাব বা অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিসেটও করে দিতে পারেন। অথবা আপনারা যদি লক অ্যাসপেক্ট রেশিও এটিতে টিক চিহ্ন দিয়ে ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু এটি পূর্বের অবস্থায় ফিরে যাবে।